সাফে সাফল্যের পর এবার বাংলার কিশোরদের মিশন এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপ। বুধবার বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে শাওনদের প্রতিপক্ষ সৌদি আরব। মামুনুলদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচিত হলেন কোচ ফাবিও লোপেজ। বললেন, সেরা একাদশ বাছাই করা হবে মূল চ্যালেঞ্জ। জাতীয় ক্রিকেট লিগের সমন্বয়হীনতা, 2 স্তরের আসরে ক্রিকেটারদের ফি পার্থক্য 1000 টাকা। ভারত এ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে মুমিনুলরা। বুধবার ঘোষণা করা হবে বিপিএল এর দলের নাম। এসএসসি বিলুপ্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত হবে এই অঞ্চলের ক্রিকেট, বললেন সাবেক প্রধান নির্বাহী আশরাফুল হক। এবং রাতে শুরু হচ্ছে এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ। প্রথম দিনই মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ম্যান ইউনাইটেড, ম্যান সিটি, জুভেন্টাসের মতো ক্লাবগুলো। সারা বিশ্বের খেলাধুলাকে নিয়ে আমাদের কতই না কৌতূহল, আর সবার জন্য মাঠ ও মাঠের বাইরে খেলাধুলার নানা উত্তাপ ছড়ানোর সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন এই খেলার সময়। আর সময়ের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই দেশের ফুটবল প্রসঙ্গ। এএফসি অনূর্ধ্ব 16 বাছাই পর্বের খবর। সাফে সাফল্যের পর এবার এএফসি অনূর্ধ্ব 16 বাছাইয়ের ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ডি গ্রুপের প্রথম ম্যাচে শক্তিশালী সৌদি আরবের মুখোমুখি হবে বাংলাদেশের কিশোররা, যাতে সাফের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া শাওনরা। অন্যদিকে অতিথি সৌদি আরব চায় জয় দিয়ে আসর শুরু করতে। বুধবার সন্ধ্যে 6টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে দুদলের খেলা। সাফ অনূর্ধ্ব 16 শিরোপা জয় করে দক্ষিণ এশিয়ার সেরা এখন বাংলার কিশোররা। এবার মিশন এশিয়ার সেরা হবার, যেখানে এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ঘরের মাটিতে নামছে শাওনরা। আর সামনের বছর ভারতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলতে পেরোতে হবে বাছাই পর্বের বাধা, যাতে প্রথম লড়াইয়ে বাংলার কিশোরদের প্রতিপক্ষ সৌদি আরব। দুদেশের জাতীয় দলের র্যাঙ্কিং বিচার করলে 93-এ থাকা সৌদি আরবের চেয়ে 173 নম্বরের বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। তবে জাতীয় দল আর বয়সভিত্তিক দল তো এক নয়, বরং কদিন আগে কিশোর সাফ খেলা শাওনরা এখন অনেক অভিজ্ঞ। এটি বড় অনুপ্রেরণা জিলানি শিষ্যদের। এছাড়া আসরে পাকিস্তান নাম প্রত্যাহার করে নেয় ডি গ্রুপে আরব আমিরাত ও সৌদি আরবের বিপক্ষে জয় পেলেই পরের ধাপে পৌঁছাবে বাংলাদেশ। তাই ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সৌদি আরবের কিশোরদের বিপক্ষে জয় পেতে মরিয়া লাল সবুজের প্রতিনিধিরা। ওরা খুব স্ট্রং টিম, র্যাঙ্কিং আমাদের থেকে অনেক এগিয়ে। যেহেতু আমাদের দেশে মাটিতে খেলা, হোম গ্রাউন্ড আমাদের, সো আমাদের অ্যাডভান্টেজ অবশ্যই আমাদের অ্যাডভান্টেজ থাকবে। আমরা চেষ্টা করবো আমাদের বেস্ট থেকে বেস্ট এফোর্ট দেওয়ার জন্য। এমআরএতে আমার 2টা প্লেয়ার বাদ পড়েছিল, সাদ এন্ড খলিল। ইনজুরির কারণে আতিকুজ্জামান খেলতে পারছে না। সো তারপরে বলবো আমার টিম বর্তমানে যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে, এই টুর্নামেন্টেও আমার দল ভালো খেলবে। আমি যখন অ্যাটাকে যাব, আমার টিম টোটাল টিমে যাবে, একজন ডিফেন্স জন করবে, টোটাল টিমে ডিফেন্স করবে। অন্যদিকে এই টুর্নামেন্টের জন্য 170 জন ফুটবলারের মধ্য থেকে বাছাই করে সেরা স্কোয়াড সাজিয়েছে সৌদি আরব। সেই সাথে প্রস্তুতিটাও হয়েছে বেশ ভালো। সবশেষ 8 ম্যাচে 4 জয় পাওয়া অতিথিরাও তাই জয় ভিন্ন কিছুই ভাবছে না। প্রতিপক্ষের খেলার ধরন সম্বন্ধে তেমন কোনো ধারণা নেই আমাদের, তাই আগে থেকে কোনো গেম প্ল্যানও নেই। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সেরা খেলাটা খেলতে চাই আমরা। এখানকার কন্ডিশনও ভিন্ন। আশা করছি সপ্তাহ জুড়ে এখানে অনুশীলনের অভিজ্ঞতাটা কাজে লাগবে। এখন দেশের ফুটবল ভক্তদের প্রত্যাশা, সাফে যে দুটি ছড়িয়েছে বাংলারই কিশোররা, তা এখানেও ধরে রাখতে পারলে আবারও গর্জে উঠবে দেশের ফুটবল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ দলের ফুটবলারদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচিত হলেন নতুন কোচ ফাবিও লোপেজ। এ সময় ফুটবলারদের সঙ্গে কুশল বিনিময় করেন এই ইতালিয়ান। পরিচয় পর্ব শেষ করে লোপেজ সাংবাদিকদের বলেন, এই দল থেকে মূল একাদশ বাছাই করাটা হবে তার জন্য বড় চ্যালেঞ্জ। আগামী 17 সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বে এরই মধ্যে 4টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে একমাত্র তাজিকিস্তানের বিপক্ষে ড্র করেছে মামুনুলরা। কিন্তু অস্ট্রেলিয়া, জর্ডান, কিরগিজস্তানের বিপক্ষে হার মানতে হয়েছে বাংলাদেশকে। এবার সামনে অপেক্ষা করছে 3টি অ্যাওয়ে ও 1টি হোম ম্যাচ, যার জন্য বাফুফে নিয়োগ দিয়েছে এই নতুন কোচকে। ঘোষণা করেছে 41 সদস্যের বাংলাদেশ দল। এদিন প্রাথমিক দলে ডাক পাওয়া ফুটবলারদের সঙ্গে কথা বলেন লোপেজ। ফুটবলাররাও নতুন কোচকে অভিনন্দন জানান। পরিচিত পর্বে কোচ ফুটবলারদের ফিটনেস নিয়ে কথা বলেন। তবে কোচ জানান, যেহেতু বাংলাদেশের ফুটবলারদের সম্পর্কে তার ধারণা নেই, তাই প্রাথমিক দল থেকে মূল একাদশ বের করাটা হবে চ্যালেঞ্জের। জাতীয় ফুটবল দলের সপরিচয় হওয়ার পরে
ওদের সাথে পরিচিত হয়েছি, আমি ওদের সম্বন্ধে তেমন কিছুই জানি না, তাই সেরা একাদশ খুঁজে বের করাটা চ্যালেঞ্জিং হবে, তবে আমি খুবই আশাবাদী। এবার ক্রিকেট। বুধবার ভারত এ দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সুরেশ রায়না, উন্মুক্ত চাঁদ এদের বিপক্ষে মাঠে নামবে মুমিনুল নাসিররা। ভারতের বেঙ্গালুরুতে ম্যাচটি শুরু হবে সকাল 9:30টায়। দেশের মাটিতে ভারত জাতীয় দলের সঙ্গে টাইগারদের জয়ের পর এবার এ দলের সফরেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। এরই মধ্যে ভিসা জটিলতা কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন কোচ হিতিশ। এদিকে ভারতের মাটিতে এ দলের মিশন টাইগারদের অনেক ক্রিকেটারের জন্য নিজেকে প্রমাণেরও, কারণ এই দলে আছেন অনেক তরুণ ক্রিকেটার, আছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাও। তাই তাসকিন আলামিনদের জন্য এ সফর অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া আগে থেকে জানানো হয়েছিল এ সফরের পারফরমেন্স বিবেচনা করে অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণা করতে পারে বিসিবি। তবে সিরিজটি সহজ হবে না, কেননা ভারত এ দলের হয়ে খেলবেন সুরেশ রায়না, ধাওয়াল কুলকার্নি ও মনীষ পান্ডের মতো ক্রিকেটাররা। তবে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল দেশের মাটিতে জয়ের ধারাবাহিকতা ভারতের মাটিতেও ধরে রাখতে মরিয়া। প্রথম শ্রেণীর ক্রিকেটের আসর জাতীয় লিগ চালু হবার 16 বছর পরে 17তম আসর হতে যাচ্ছে রেলিগেশন পদ্ধতিতে। তবে 2 স্তরের টুর্নামেন্ট হলেও ক্রিকেটারদের ম্যাচ ফির পার্থক্য মাত্র 1000 টাকা। বিসিবির দাবি, পর্যাপ্ত বাজেট না থাকায় ম্যাচ ফি বাড়ানো সম্ভব হয়নি। তবে ক্রিকেটাররা এসব নয়, মাঠের পারফরমেন্স দিয়ে সামনে এগিয়ে যেতে চান। বাংলাদেশের ঘরোয়া শীর্ষ প্রথম শ্রেণীর ক্রিকেটের আসর জাতীয় ক্রিকেট লিগ NCL। তবে এ আসরে ক্রিকেটারদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন ছিল সবসময়। শুধু তাই না, প্রথম শ্রেণীর শীর্ষ আসর হলেও এই টুর্নামেন্ট খুব কম সময় পেয়েছে বিসিবির পূর্ণ মনোযোগ। অনেকেই এই আসরকে পিকনিক টুর্নামেন্টও বলে থাকেন। আর তাই জাতীয় লিগে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এবার দ্বি-স্তর নিয়ম চালু করেছে বিসিবির টুর্নামেন্ট কমিটি, যেখানে গেল আসরে শীর্ষ 4 দল খেলবে প্রথম স্তরে এবং বাকি 4 দল খেলবে দ্বিতীয় স্তরে। তবে 2 স্তর করা হলেও ক্রিকেটারদের পারিশ্রমিকের পার্থক্য মাত্র 1000 টাকা। বিশ্বের অনেক ক্রিকেট বোর্ডের থেকে ধনী বিসিবির দাবি, পর্যাপ্ত বাজেট না পাওয়ায় ম্যাচ ফির পার্থক্যটা এমন। যদিও ক্রিকেটাররা এই বিষয়ে ভিন্নমত পোষণ করলেন। যা দিবে তাতেই খেলতে হবে, এটা আসলে আমাদের হাতে তো কিছু নাই, তো যা আসবে এটাতেই খুশি। যারা যখন ওই অ্যামাউন্টের জন্য খেলবে ডেফিনেটলি তারা চেষ্টা করে 100% তো সবসময় দেয়, তারপর আরেকটু ইচ্ছা থাকে যে আমি আরেকটু বেটার ক্রিকেট খেলি, দেন আমার অ্যামাউন্টও আমি বেশি পাবো। ম্যাচ ফিটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যেহেতু বাজেটটা ওরকম ছিল না বিধায় আমরা করতে পারিনি, বাট ডেফিনেটলি আগামীতে কিন্তু এটা আমরা করব। বাট এটা বাজেটের জন্য আমরা কিন্তু করতে পারিনি, আমাদের প্ল্যানে ছিল। বাট তারপরেও আমরা এখানে একটা যেটা বললাম প্রেসিডেন্ট ইস্যু, যে 1000 টাকাও বেশি দিচ্ছে, এটাও কিন্তু একটা ম্যাটার করবে প্লেয়ার টু প্লেয়ার। এদিকে বেশিরভাগ দলই খেলা শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে শুরু করেছে প্রস্তুতি। তাই পর্যাপ্ত অনুশীলন না করার আক্ষেপ থাকলেও অনেকেই জাতীয় লিগে ভালো করে সামনে এগিয়ে যেতে চান। ন্যাশনাল লিগটা কিন্তু আমাদের যারা হাই পারফরমেন্সে ছিলাম তাদের জন্য একটা পরীক্ষা, আসলে আমরা যে ভালো কাজ করছি এটার পরীক্ষা। তো আমার জন্য আলটিমেটলি আমার টার্গেটটা থাকবে যে ন্যাশনাল লিগে যদি ভালো করতে পারি তাহলে এ টিমে একটা ভালো চান্স আছে। চেষ্টা করব যে যতটুকু ভুলগুলি শুধরেছি সেগুলি আমি যাতে ওভারকাম করে পারফরমেন্সটা করতে পারি। আরেকটু যদি সময় নিয়ে করা যেত প্র্যাকটিসের টাইমটা, তো হয়তো আমাদের টিমের জন্য একটু বেটার হইতো। এদিকে পেশাদার আসর হলেও জাতীয় লিগের দলগুলো এখনো পায়নি নিজস্ব জার্সি। তাই 2 স্তরের লিগ করা হলেও বিসিবির পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বুধবার ঘোষণা করা হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর তৃতীয় আসরের দলের নাম। বিসিবির বিভিন্ন সূত্র মতে এবার 6 দলের অংশগ্রহণে হতে যাচ্ছে BPL। যদিও বা বিসিবির নির্দিষ্ট তারিখে জামানত জমা দিয়েছে 5টি প্রতিষ্ঠান। সব জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হচ্ছে BPL এ অংশ নেওয়া দলের নাম, যেখানে উঠে আসছে অনেকগুলো নাম। তবে বিসিবির শর্ত মতে জামানত জমা দিয়েছে 5 দল, আর পরে বিসিবির সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত করেছে আরেকটি দল। এছাড়া পুরনো অনেক ফ্র্যাঞ্চাইজি এবারের BPL এ অংশ নিচ্ছে না, সময় মতো পাওনা পরিশোধ না করতে পারায় বাদ পড়েছে তারা। এদিকে বিসিবি নিজ উদ্যোগে BPL এ গেল আসরে ক্রিকেটারদের বকেয়া পাওনা পরিশোধ করেছে। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজি পাবার জন্য বিসিবিতে জামানত জমা দিয়েছে রয়্যাল স্পোর্টিং, বেক্সিমকো গ্রুপ, DBL গ্রুপ, এক্সিওম টেকনোলজি, IS স্পোর্টস, আর পুরনোদের মধ্য থেকে এসেছে আলিফ গ্রুপ। এদিকে বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তান সফরে না গেলে এবারের BPL এ পাকিস্তানি ক্রিকেটারদের খেলতে পাঠাবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির পক্ষ থেকে এমনটাই হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা PTI।
বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষক দল পাকিস্তান সফর করে এলেও এখনো বাংলাদেশ নারী দলের পাকিস্তান সফরের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আর বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর অনিশ্চিত হওয়ায় সে দেশের ক্রিকেট বোর্ড বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগের জনপ্রিয় আসর বিপিএলে ক্রিকেটার পাঠাবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো মতামত প্রকাশ করেনি তারা। তবে পিসিবির বর্তমান আচরণে এটাই সুস্পষ্ট যে বাংলাদেশ নারী দল পাকিস্তান সফরে না গেলে প্রতিশোধমূলকভাবেই তারা তাদের দেশের ক্রিকেটারদের বিপিএলে খেলার ছাড়পত্র দেবে না। খেলার সময় আরো যা দেখবেন, শুরু হয়েছে জাতীয় বয়স ভিত্তিক সাঁতার। প্রথম দিনই রেকর্ডের ছড়াছড়ি, নীল জল জয় করে রঙিন ইতিহাস রচনা করার প্রত্যয় সাঁতারুদের। এবং ফেডারেশন কাপ কাবাডিতে নিজেদের প্রমাণে ব্যস্ত নারী রেইডাররা, লক্ষ্য ভালো পারফর্ম করে এসে গেমসের ক্যাম্পে জায়গা নিশ্চিত করা। গেল 30 জুনের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসির নিয়ন্ত্রণ নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এতে করে এশিয়ার ছোট ক্রিকেট খেলুড়ে দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে সময় সংবাদে মন্তব্য করেছেন 2 মাস আগে সাবেক হওয়া এসিসির প্রধান নির্বাহী আশরাফুল হক। সেই সাথে তিনি এও জানান 2016 এশিয়া কাপ বাংলাদেশে আয়োজনের সম্ভাবনা নেই, সেক্ষেত্রে দুবাই অথবা শ্রীলঙ্কা হতে পারে আয়োজক। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। ক্রিকেট বিশ্ববাজার সিংহভাগ দখল করে রেখেছে ভারত, কারণ বৈশ্বিক টুর্নামেন্টগুলো থেকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি যত অর্থ উপার্জন করে তার প্রায় 70% আসে ভারতের বাজার থেকে, আর বাকিটা আসে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে। স্পষ্টই যে আইসিসির মুনাফার অনেকটাই নির্ভর করে এই 3 দেশের উপর। তাই 3 মোড়ল মিলে গেল বছর দ্বিস্তর নীতির জন্ম দেয়। সেই ধারাবাহিকতায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসি কেও গেল 30 জুন নিজেদের নিয়ন্ত্রণে নেয় আইসিসি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল নামে আছে, এটার কার্যক্রম একেবারেই বন্ধ হয়ে গেছে। এশিয়া কাপটা করার জন্য একটা নামে একটা সংস্থা আছে, there will be 2 persons, একজন অ্যাকাউন্টেন্ট আর একজন ইভেন্ট ম্যানেজার। এশিয়ান ক্রিকেট কাউন্সিলে যে আমরা ডেভেলপমেন্টের কাজটা করতাম ওটা এখন করবে আইসিসি। ডেভেলপমেন্ট ফান্ডটা হতো পুরো পৃথিবীতে, ওর 50% দিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে। এখন ইন্ডিয়া বলেছে যে না, এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে পয়সাটা দিও না, এই পয়সাটা রোজগার করো তোমরা ইন্ডিয়ার জন্য, সুতরাং পয়সাটাকে ইন্ডিয়াকে দাও। এখন ওই পুরো পয়সাটা ইন্ডিয়ার কাছে আসছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে আসছে না। 1983 সালে প্রতিষ্ঠিত হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসি। সেই ধারায় এশিয়া কাপ আয়োজন ছাড়াও এই অঞ্চলের দেশগুলোর ক্রিকেট উন্নয়নে অভিভাবক স্বরূপ কাজ করত এসিসি। কিন্তু এসিসি বিলুপ্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত হবে এই অঞ্চলের ছোট ক্রিকেট খেলুড়ে দেশগুলো, এমনটাই মনে করছেন আইসিসির প্রধান নির্বাহী দায়িত্ব পালন করা বাংলাদেশের এই প্রবীণ ক্রিকেট সংগঠক। যারা ভালো খেলছিল এখন, যেমন নেপাল, আফগানিস্তান, ইউএই, হংকং, এদের বিশেষভাবে ক্ষতি হয়ে যাবে আর কি। এদিকে এসিসির 13 বছর প্রধানের দায়িত্ব পালন করা আশরাফুল হকের মতে, আগামী মার্চে ভারতে যেহেতু টি-20 বিশ্ব আসর অনুষ্ঠিত হবে, তাই ক্রিকেটের আইনে এশিয়া কাপ হবে না ভারতে, আর টানা 3 বারও বাংলাদেশে হওয়ার সম্ভাবনা দেখছেন না তিনি। বাট আমি যতদিন ছিলাম ওখানে অতদিন কিন্তু বাংলাদেশের নাম ওঠেনি ওখানে। মোস্ট প্রবাবলি হওয়ার কথা আর কি, আইদার ইন ইউএই অর শ্রীলঙ্কা। তাই এসিসি নয়, 5 মাস পর এশিয়া কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে সেই সিদ্ধান্ত এখন নেবে আইসিসি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। জানুয়ারিতে ভারতের শিলংয়ে অনুষ্ঠেয় এসএ গেমসকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে দেশের সাঁতারুরা, যদিও বিদেশি কোচ না পাওয়ার আক্ষেপ এখনো রয়েছে তাদের কণ্ঠে। এদিকে এমন আক্ষেপ অনাক্ষেপের মাঝেও ফেডারেশনের ব্যবস্থাপনায় মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে 31তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা, যেখানে প্রথম দিনই 3টি ভিন্ন ইভেন্টের রেকর্ড গড়ে সবার নজর কেড়েছেন বিকেএসপির আরিফুল ইসলাম। দুইটা রেকর্ড করে আমার অনেক ভালো লাগতেছে। আমি চাই আমি অনেক বড় প্লেয়ার হব, আমাকে সবাই চিনবে, আমি অনেক ভালো সুইমার হব। বিকেএসপির খুদে সাঁতারু রূপা খাতুন, যার স্বপ্নটা এখন আকাশ ছোঁয়া হলেও তা খুব যে বেশি দূরে নয় তা তার নতুন সব রেকর্ডই বলে দেয়। 31তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় 200 মিটার ইন্ডিভিজুয়াল মিডল ও 50 মিটার ব্যাক স্ট্রোকে নতুন রেকর্ড করে আলোড়ন সৃষ্টি করেছেন 10 বছর বয়সী এই সাঁতারু।
এদিকে সদ্যই সমাপ্ত হওয়া যুব কমনওয়েলথ থেকে ফিরে এসেই সবার নজর কাড়েন বিকেএসপির আরেক সাঁতারু আরিফুল ইসলাম। 100 মিটার ব্রেস্ট স্ট্রোক, 200 মিটার ফ্রি স্টাইল ও 200 মিটার বাটারফ্লাইয়ে রেকর্ড গড়েন এই তরুণ। রেকর্ডের পর রেকর্ড গড়া বাংলার এই সাঁতারু চান ভবিষ্যতে নীল জলে রঙিন ইতিহাস রচনা করতে। 50 মিটার ব্রেস্ট স্ট্রোক গোল্ড পাওয়ার টার্গেট, যেন আমি একটা দেশের একটা ইভেন্ট করবো, একটা যেন গোল্ড দিতে পারি। আশা করতেছি 50 মিটার ব্রেস্ট স্ট্রোকের জন্য সাব গেমসে একটা গোল্ড পাই। তবে এত সব রেকর্ডের মাঝেও সবার নজর এখন একটাই, আর তা হলো এসএ গেমসের হারানো দিন ফিরে পাওয়া। তবে এখনো বিদেশি কোচ না পাওয়ার আক্ষেপ থাকলেও এবার ভালো করতে মরিয়া দেশের সাঁতারুরা। ইকুইপমেন্ট যেসব দরকার হয়, ফরেন কোচ আছে, তারা যদি এসব ইকুইপমেন্ট এসব জিনিস যদি তারা যদি চায়, তো সেই ক্ষেত্রে খুবই দ্রুত এবং খুবই তাড়াতাড়ি এসব পাওয়া সম্ভব হয়। তারা নতুন নতুন টেকনিক, তারা প্র্যাকটিস সব কিছুর দিক দিয়ে তারা আমাদের দেশের থেকে তারা অনেক আগায়। সেহেতু তাদের কাছে আন্ডারে যদি আমরা প্র্যাকটিস করতে পারি, অবশ্যই আমাদের আরও বেশি ইমপ্রুভ হবে। যারা সুইমার আছি আমরা সবারই আমাদের একটাই প্রত্যাশা, আমাদের এনিহাও আমাদের স্বর্ণ নিতে হবে। বয়স ভিত্তিক জাতীয় এই সাঁতার প্রতিযোগিতা থেকেই হয়তো একদিন দেশের হয়ে বিদেশের মাটিতে লাল সবুজের পতাকা ওড়াবেন খুদে এই সাঁতারুরা। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। কিছুক্ষণ পর শুরু হচ্ছে 2015-16 মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের লড়াই। প্রথম দিনে আসরের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেস্কের। আর এক মৌসুম পর আবারও চ্যাম্পিয়ন্স লিগে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ ডাচ ক্লাব পিএসভি আইন্ডহোভেন। এছাড়া পিএসজি মালমোর এবং জুভেন্টাস খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:15টায়। লড়াইটা মর্যাদা, শ্রেষ্ঠত্বের, উত্তেজনার পারদটা আকাশ ছোঁয়া। কারণ 4 মাসের বিরতির পর আবারও যে বেজে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের দামামা, যাতে বাড়তি রং যোগ করেছে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যাবর্তন। ফিরেছে সেভিয়া ও ভলসবুর্গ। গেল বছর ওল্ড ট্রাফোর্ডে বাজেনি চ্যাম্পিয়ন্স লিগের বাঁশি। তবে সেই সুর শোনার আগে ম্যান ইউনাইটেডকে আতিথ্য নিতে হবে পিএসজির মাঠ ফিলিপস স্টেডিয়ামে। নিজেদের সবশেষ ম্যাচে লিভারপুলকে হারানোয় আত্মবিশ্বাসের কমতি নেই লুই ভ্যান হলের শিষ্যদের। যদিও ইনজুরির কারণে এ ম্যাচে অধিনায়ক রুনিকে পাবে না ইউনাইটেড, যা ভাগ্য খুলে দিতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা অ্যান্থনি মার্শেলের। থাকছে না জেমস উইলসনও। তবে এই দু দলের মুখোমুখি পরিসংখ্যান ও অ্যাওয়ে ম্যাচে রেড ডেভিলদের সাম্প্রতিক সফলতায় এগিয়ে থাকবে ফেভারিট সফরকারীরাই। দিনের অন্য ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে শাখতার দানেস্কে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। কিন্তু কৌতূহলে কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যালন ডি'র জয়ী স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। কারণ আজ গোল পেলেই যে মেসিকে পেছনে ফেলে তিনি বনে যাবেন চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা। আর 6টি গোল করলে রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও নিজের করে নেবেন CR7। রোনালদোর দুর্দান্ত ফর্মের সাথে ইউক্রেনের ক্লাবটির বিপক্ষে লিগে গেল 8 ম্যাচে 7টিতে অপরাজিত থাকার পরিসংখ্যানও এগিয়ে রাখবে লস ব্লাঙ্কোসদের। অন্যদিকে রোমাঞ্চ ছড়াচ্ছে ম্যানচেস্টার সিটি ও ইউভেন্টাসের ম্যাচটি। গেল মৌসুমে ইতালিয়ান লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে আলো ছড়িয়েছিল ইউভেন্টাস, কিন্তু তারকা খেলোয়াড়দের বিদায়ের সাথে যেন অনেকটাই বিবর্ণ হয়ে গেছে দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইটরা। 1968 সালের পর লিগে প্রথম 3 ম্যাচে জয় পায়নি মেসি মিলানোর শিষ্যরা। মরার উপর খাড়ার ঘা হিসেবে যোগ হয়েছে মিডফিল্ডার ক্লাদিও মার্সিসোর ইনজুরি। তবে ফর্মের তুঙ্গে রয়েছে ম্যানচেস্টার সিটি। ইপিএল এর গেল 5টি ম্যাচে সবকটিতেই জয় পেয়েছে সিটিজেনরা। যদিও অ্যাগুরোর ইনজুরি কিছুটা হলেও চিন্তায় ফেলেছে কোচ পেল্লেগ্রিনিকে। শালা পারভিন, সময় সংবাদ। এদিকে ফুটবল বিশ্বে চলছে মেসি, রোনালদো, নেইমার, রুনি, অ্যাগুয়েরো, সুয়ারেজদের একচ্ছত্র আধিপত্য। এসব তারকার ছায়ায় নিজেদের এখনো সেভাবে মেলে ধরার সুযোগ পাননি অনেক তরুণ ফুটবলার। তবে এবার ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ফুটবলীয় নৈপুণ্যে সবার দৃষ্টি আকর্ষণ করতে পারেন এমন কিছু উদীয়মান ফুটবলারকে নিয়ে স্প্যানিশ গণমাধ্যম মার্কা সম্প্রতি এক তালিকা প্রকাশ করেছে। এবারের প্রতিবেদনে থাকছে সেই সব ভবিষ্যৎ তারকাদের গল্প। জুভেন্টাস থেকে বায়ার্ন মিউনিখে 1 বছরের জন্য ধারে খেলতে এসেছেন ফরাসি উইঙ্গার কিংসলে কোমেন। যদিও বা সাবেক ক্লাবের হয়ে কোনো গোল করতে পারেননি তিনি, তারপরও খেলোয়াড়ি কৌশল ও দক্ষতার বিবেচনা করে এই ফরাসিতে ভরসা জার্মান জায়ান্টদের। ফুটবল জহুরিদের বিশ্বাস, বাভারিয়ান কোচ পেপ গার্দিওলার সান্নিধ্য পেয়ে হয়তোবা এবার নতুন করে জ্বলে উঠতে পারেন কোমেন। সিরিয়ার গেল মৌসুমে ক্লাব পালেরমোর হয়ে 13টি গোল করে সবার নজর কাড়েন 21 বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা। তাই এবারের দলবদলের মৌসুমে 32 মিলিয়ন ইউরোর বিনিময়ে এই স্ট্রাইকারকে দলে ভিড়িয়েছেন ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। এবারের আসরে নতুন ক্লাবের হয়ে পাওলো কি নৈপুণ্য দেখাবেন তাই এখন দেখার বিষয়।
অনেকদিন ধরে একজন জুৎসই সেন্টার ব্যাক খুঁজছিল চেলসি। এবার কোচ হোসে মারিনহো ভবিষ্যৎবাণী করেছেন 20 বছর বয়সী কার্টজোমাই হতে যাচ্ছেন ব্লুজদের ভবিষ্যৎ একজন সেরা সেন্টার ব্যাক। উদীয়মান ফরাসি ফুটবলারও অধীর আগ্রহে অপেক্ষায় আছেন চেলসির হয়ে মাঠে নামার জন্য। উদীয়মান তারকাদের তালিকায় আরেকটি নাম ম্যাক্স ক্রুজ। ওলসবার্গের হয়ে 27 বছর বয়সী এই স্ট্রাইকার চ্যাম্পিয়ন্স লিগের আসরে আলো ছড়ানোর অপেক্ষায় আছেন। ইউরোপের সেরা ক্লাবগুলোর লড়াইয়ে অভিজ্ঞ তারকাদের ভিড়ে আলোচনায় জায়গা করে নিয়েছেন 18 বছর বয়সী প্যাট্রিক রবার্টস। ফুলহাম ক্লাবে থাকাকালীন অনন্য ফুটবল নৈপুণ্যের কারণে নজর কাড়েন সিটিজেনদের। তাই 2015-তে পাড়ি জমান এতিহাদ স্টেডিয়ামে অনুশীলনে কোচ পাল্লেগ্রিনির মন জয় করে এবার ইংলিশ জায়ান্টদের হয়ে নামতে যাচ্ছেন ইউরোপের শ্রেষ্ঠত্বের আসরে। পোর্তার সাবেক খেলোয়াড় অলিভার টরেসকে নিয়ে প্রত্যাশার জাল বুনছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গত মৌসুমে পর্তুগিজ ক্লাবে ধারে খেলে 7টি গোল করেছেন এই ফুটবলার। তাই এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষকে কাবু করতে টোরেস ভূমিকা রাখবে বলে আশা করছে কোচ দিয়াগো সিমিওন। ওলসবার্গে থাকাকালীন নিজের প্রতিভার ইঙ্গিত দিয়েছিলেন 19 বছর বয়সী জার্মান মিডফিল্ডার জুলিয়ান ব্রান্ট। 2014-তে বায়ার লেভারকুসেনে যোগ দিয়ে 38টি ম্যাচে গোল করেছেন 7টি। এবারের আসরে সুযোগ পেলে এই তরুণ ফুটবলার নতুন চমক দেখাতে পারেন বলে বিশ্বাস ফুটবল ভক্তদের। এছাড়া এবারের চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে পোর্তার জিয়ান্নিলি ইম্বুলা, পিএসজির আদ্রিয়ান রাবিয়ত ও জোসেফ দেরমিচের কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশা করছেন ফুটবল বোদ্ধারা। ফাহমিদা শম্পা, সময় সংবাদ। এবার নারী কাবাডির খবর। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে জাতীয় কাবাডি স্টেডিয়ামে শুরু হয়েছে ফেডারেশন কাপ নারী কাবাডি টুর্নামেন্ট। 12তম এসএ গেমসের কাবাডি ইভেন্টকে সামনে রেখে নারীদের ক্যাম্পের জন্য খেলোয়াড় বাছাই করার লক্ষ্যে এই আয়োজন করেছে ফেডারেশন। আর এসএ গেমসের দলে সুযোগ পাওয়ার এই আসরে অংশ নিতে পেরে খুশি নারী রেডাররা। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিতে ছেলেদের চেয়ে কোনো অংশেই এখন পিছিয়ে নেই নারীরা। কাবাডি ফেডারেশনের উদ্যোগে নারী কাবাডির এই আয়োজনই তার প্রমাণ। দেশের 3 শীর্ষ জেলা দল ও শীর্ষ 3 ক্লাব সহ মোট 6টি দলকে নিয়ে নারী রেইডারদের এই প্রতিযোগিতার আয়োজন করে ফেডারেশন। শুধু নারীদের নিয়ে টুর্নামেন্ট আয়োজনই এর মূল উদ্দেশ্য নয়, বরং এই টুর্নামেন্টের সেরা পারফরমারদের মধ্য থেকে কয়েকজনের জন্য সুযোগ থাকছে 12তম এসএ গেমসের ক্যাম্পে ডাক পাওয়ার। তাই আসরটি বেশ গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে এসএ গেমসে ভালো করার জন্য নারী ও পুরুষ জাতীয় দলের জন্য পৃথক বিদেশি কোচ নিয়োগ দেওয়া হবে বলেও জানায় ফেডারেশন। এখান থেকে 5-6 জন প্লেয়ারকে এসএ গেমসে দেওয়ার জন্য আমাদের মেইন টুর্নামেন্টের আয়োজন। আমরা এটার পর একটা আন্তঃজেলা করব। সমস্ত থানা জেলা মিলে যখনকার আসবে প্রায় 16,000 রেজিস্ট্রিকৃত প্লেয়ার বের হয়ে আসবে। এসএ গেমস শুধু না, সামনে এশিয়ান গেমস আছে 2018 ইন্দোনেশিয়া, ওইটা আমাদের মেইন টার্গেট, এইটাও টার্গেট। আমরা আবার বিদেশ থেকে 2টো কোচ নিয়ে আসতেছি, একটা মেয়ে এবং একটা ছেলের জন্য। অক্টোবরের ফার্স্ট উইকে মনে হয় ইনশাল্লাহ কোচ 2টো জয়েন করব। এদিকে এমন আয়োজনে অংশ নিতে পেরে দারুণ খুশি নারী রেইডাররা। সেই সঙ্গে তাদের প্রত্যাশা আসরে ভালো করে জায়গা করতে পারবে এসএ গেমসের জাতীয় দলের ক্যাম্পে। এই প্রথম হয়েছে ফেডারেশন কাপ ওমেন মহিলা কাবাডি। এই গেমটা আরো আগে হলে হারে ভালো হতো। মেয়েরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে। আজকে আবার এখানে আমাদেরকে এই অফারটা দেওয়া হয়েছে যে এখানে যে খেলাটা হবে এখান থেকে আরো নতুন প্লেয়ার বাছাই করা হবে। এসএ গেমসে অনেক মেয়েই ডাক পাইছে এবং আরো আশা করছি যে আমাদের এই গেম মানে যে গেম চলতেছে এই গেমের ভিতর থেকে আরো অনেকে ডাক পাবে। আমরা চেষ্টা করব ভালো খেলার এবং মানে ভালো রেজাল্ট করার, চ্যাম্পিয়ন ফাইট দেব। আগামী 17 সেপ্টেম্বর ফাইনাল খেলার পর নির্বাচন করা হবে এসএ গেমসের ক্যাম্পের জন্য নারী রেইডার। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। ইংল্যান্ড দলের শীতকালীন সফরসূচিকে সামনে রেখে পরামর্শক হিসেবে নিয়োগ পেলেন সাবেক ইংলিশ অলরাউন্ডার পল কলিংউড ও সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান মহেলা জয়াবর্ধনে। খবরটি নিশ্চিত করেছেন ইংলিশ ক্রিকেট বোর্ডের পরিচালক অ্যান্ড্রে স্ট্রস। এই শীতে সংযুক্ত আরব আমিরাতে ইংলিশ ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট দল ও 2016 টি20 বিশ্বকাপে ইংল্যান্ড দলের পরামর্শকের দায়িত্বে দেখা যাবে সাবেক এই ইংলিশ অলরাউন্ডারকে। এর আগে তার নেতৃত্বে 2010 সালে প্রথমবারের মতো টি20 বিশ্বকাপ জয় করে ইংল্যান্ড। এছাড়া 2015 বিশ্বকাপে স্কটল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই ইংলিশ তারকা। অন্যদিকে কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া সাবেক শ্রীলঙ্কান অধিনায়ককে দেখা যাবে ইংলিশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে। ইংলিশ ম্যানেজমেন্ট দলের সফর ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ও প্রথম টেস্টে তাকে এই দায়িত্বে দেখা যাবে বলে নিশ্চিত করেছে বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগে 149টি টেস্ট, 449টি ওয়ানডে খেলেছেন জয়াবর্ধনে। দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে টেস্ট, ওয়ানডে ও টি20 3 ফরম্যাটেই দল ঘোষণা করেছে ইংল্যান্ড, যেখানে টেস্ট দলের অধিনায়কত্ব থাকছে মাত্রই অ্যাশেজ জয়ী অ্যালিস্টার কুকের কাঁধে। তবে ওয়ানডে ও টি20 দলের অধিনায়কত্ব করবেন ইয়ন মর্গান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ওয়ানডে ও টি-20 দল অপরিবর্তিত থাকলেও টেস্ট দলে নতুন করে সুযোগ পেয়েছেন অ্যালেক্স হেলস, জাফর আনসারি ও জেমস টেইলর। অ্যাডাম লিথের জায়গায় হেলসকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইংলিশ নির্বাচকরা। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা জেমস টেইলরকেও সুযোগ দেওয়া হয়েছে টেস্ট দলে। অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া জাফর আনসারিকেও আরেকটি সুযোগ দেওয়া হয়েছে এই সিরিজে। প্রতিটি স্কোয়াডই ঘোষণা করা হয়েছে 16 সদস্যের। অ্যাশেজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচের ওয়ানডে সিরিজের পর আবারও ক্রিকেটের ব্যস্ত সূচির সামনে টিম ইংল্যান্ড। অক্টোবরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে 3টি টেস্ট, 4টি ওয়ানডে ও 3টি টি-20 খেলতে সংযুক্ত আরব আমিরাত সফর করবে ইংলিশরা। প্রায় 2 মাসের এই সফর শেষে নভেম্বরে দক্ষিণ আফ্রিকার সফর করবে ইংল্যান্ড। তাই লম্বা সফর ও ভিন্ন কন্ডিশনের কথা মাথায় রেখে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে দলে ডাক পেয়েছেন 3 জন স্পিনার। 13 অক্টোবর দুবাইয়ে 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। 22 অক্টোবর দুবাইয়ে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুদল। 1 নভেম্বর শারজায় তৃতীয় ও শেষ টেস্ট খেলবে তারা। 11 নভেম্বর প্রথম ও 20 নভেম্বর শেষ ওয়ানডে খেলবে ইংল্যান্ড ও পাকিস্তান। অক্টোবরে পাকিস্তানের মাটিতে নিজেদের মাটিতে 2টি টি-20 ও 3টি একদিনের ম্যাচের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রিচমন্ড মুতুম্বামি ও পেসার তাউরাই মুজাবারানি, কিন্তু দলে জায়গা হয়নি রাগিস চাকাভার। গেল কদিন আগেই পাকিস্তানের মাটিতে খেলে এসেছে জিম্বাবুয়ে। এবার অক্টোবরে তারই ফিরতি সিরিজ হিসাবে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে পাকিস্তান। জিম্বাবুয়ে দলের নেতৃত্বে থাকছেন এলটন চিগম্বুরা। এছাড়া প্রসপার উৎসেও সুযোগ পেয়েছেন দলে। জিম্বাবুয়ে দলের বাকি ক্রিকেটাররা হলেন সিকান্দার রাজা, চামু চিবাবা, গ্রায়াম ক্রেমার, ক্রেইগ অরভিন, লুক জঙ্গি, নেভিল মাজিভা, হ্যামিল্টন মাসাকাজ্জা, ক্রিস্টোফার এমফোফু, জন নায়ুম্বু, তিনাশে পানিয়াঙ্গারা, ম্যালকম ওয়েলার ও শেন উইলিয়ামসন। ব্ল্যাটারকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল লরেন্তা লিনিচ। মে মাসে দুর্নীতির অভিযোগে ফিফার 7 কর্মকর্তাদের গ্রেফতার করে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI সেই প্রক্রিয়া অব্যাহত রাখার পথে প্রয়োজনে ব্ল্যাটারকেও গ্রেফতার করা হবে বলে জানান এই অ্যাটর্নি জেনারেল। সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল লরেন্তা জানান, মে মাসে ফিফার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত প্রক্রিয়া অব্যাহত থাকবে। তথ্য প্রমাণের ভিত্তিতে এগিয়ে চলবে তদন্ত কাজ। অভিযোগ প্রমাণিত হলে যে কোনো পর্যায়ে কর্মকর্তাকে গ্রেফতার করবে মার্কিন গোয়েন্দা সংস্থা, এমনটাই ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল। ফিফার বিরুদ্ধে টিভি সত্য বিক্রি নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে, কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থা গুরুত্ব দিচ্ছে 2018 রাশিয়া ও 2022 কাতার বিশ্বকাপের আয়োজক নির্বাচনে দুর্নীতি নিয়ে। এদিকে এটিপির দাবি, তদন্ত প্রক্রিয়া এখন পর্যন্ত জব্দকৃত কিছু নথি ব্ল্যাটারের দুর্নীতির সাথে জড়িত থাকার ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ICCর ম্যাচ রেফারির পদ ছেড়ে দিলেন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার রোশন মাহানামা। লঙ্কান বিশ্বকাপ জয়ী এই সদস্য এখন নিজের ব্যবসার দিকেই মনোযোগী হতে চান। 2004 সাল থেকে ICCর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করে আসছেন মাহানামা। 58টি টেস্ট, 222টি ওয়ানডে ও 35টি টি-20 ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া 3টি ওয়ানডে বিশ্বকাপ ও 2009 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ম্যাচ রেফারির দায়িত্ব ছিল এই লঙ্কানের কাঁধে। ICCর সঙ্গে এখনো 6 মাসের চুক্তি বাকি রয়েছে তার, কিন্তু নিজের পরিবারকে সময় দিতেই এখন এই সিদ্ধান্ত নিয়েছেন মাহানামা। 1986 সালে শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত এই ক্রিকেটার 52টি টেস্টের পাশাপাশি 213টি ওয়ানডে খেলেছেন। টেস্টে ভারতের বিপক্ষে 226 রানের ইনিংসও আছে তার। 17তম জাতীয় ক্রিকেট লিগের পৃষ্ঠপোষক হয়েছে ওয়ালটন। মঙ্গলবার বিসিবিতে এক সংবাদ সম্মেলনে নাম ঘোষণা করা হয় পৃষ্ঠপোষকের। আগামী 18 সেপ্টেম্বর দেশের 4টি ভেন্যুতে শুরু হচ্ছে 17তম জাতীয় ক্রিকেট লিগ। এবারই প্রথমবারের মতো 8টি দল 2 স্তরে ভাগ হয়ে অংশ নেবে লিগে। ডাবল লিগ পদ্ধতিতে প্রথম রাউন্ড থেকেই হোম অ্যান্ড অ্যাওয়ে নিয়মে এবারের আসরে খেলা হওয়ার কথা ছিল। তবে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জানান, দ্বিতীয় রাউন্ড থেকে হোম অ্যান্ড অ্যাওয়ে নিয়মে খেলা হবে। ম্যাচ ফি হিসাবে প্রথম স্তরে খেলা দলগুলোর ক্রিকেটাররা পাবেন 21,000 টাকা এবং দ্বিতীয় স্তরের ক্রিকেটাররা পাবেন 20,000 টাকা। পাশাপাশি চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসাবে পাবে 20 লাখ টাকা। এছাড়া প্রতিটি দলকেই জার্সি দেবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। আর দেশের শীর্ষ এই ঘরোয়া লিগকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্পোর্টিং উইকেটে খেলা হবে বলেও জানান বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান।
ক্যারিয়ারের দ্বিতীয় ও ইউএস ওপেনের প্রথম ডাবলসের গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতে দেশে ফিরেছেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা। দেশে ফিরেই নিজেকে মনে প্রাণে একজন ভারতীয় হিসেবে দাবি করলেন এই টেনিস কন্যা। চলতি বছরের ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার রাজীব গান্ধী খেল রত্ন দেয়া হয় সানিয়া মির্জাকে, কিন্তু পাকিস্তানি ক্রিকেটারের সহধর্মিনী হিসেবে সানিয়ার যোগ্যতা নিয়ে আদালতে আপিল করেন গিরিশা। চলমান বিতর্কের মাঝেই ক্যারিয়ারের দ্বিতীয় ডাবলস গ্র্যান্ড স্ল্যাম শিরোপা নিয়ে ভারতে ফেরেন এই টেনিস কন্যা। হায়দ্রাবাদে পৌঁছলে সানিয়াকে উষ্ণ সম্বর্ধনা দেয় সমর্থকরা। দেশে ফিরে ইউএস ওপেনের শিরোপা ভারতের জনগণের জন্য উৎসর্গ করলেন সানিয়া। সুইস টেনিস কন্যা মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে উইম্বলডন ও ইউএস ওপেনের ডাবলসের শিরোপা জিতেছেন শোয়েব মালিকের স্ত্রী। US Open title that the Mirza household will be celebrating. Sania's sister Anam is getting engaged this week in a ceremony back home in Hyderabad. এদেশের সবার প্রার্থনা ও ভালোবাসা আমার সাফল্যের উৎস। আমি মনে প্রাণে একজন ভারতীয়, সবসময় দেশের জন্য, পরিবারের জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম জয়ের মধ্য দিয়ে বিশ্বের 1 নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ অর্জন করলেন ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জয়ের মর্যাদা। এক বছরে 4টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের আনন্দে ভাসছেন এই সার্বিয়ান টেনিস তারকা। ইউএস ওপেনের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফেদেরারকে 6-4, 5-7, 6-4, 6-4 গেমে হারিয়ে পূরণ করেন ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম। অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং সবশেষে ইউএস ওপেনের শিরোপা নিজের দখলে করে নিয়ে অনন্য কীর্তি গড়লেন নোভাক জোকোভিচ। এর আগে মাত্র 2 জন টেনিস তারকা রোড লাভির ও ডন বুডজি ছেলেদের এককে এই গৌরব অর্জন করেছিলেন। 2011-তে 3টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর জোকোর সামনে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ থাকলেও শেষ পর্যন্ত পূরণ হয়নি সে স্বপ্ন। তবে এবারে চিরচেনা প্রতিদ্বন্দ্বী সুইস তারকা রজার ফেদেরারকে হারিয়ে এবার ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়লেন তিনি। শিরোপা জয়ের পর গ্র্যান্ড স্ল্যামের ঐতিহ্য অনুযায়ী ট্রফি প্রদর্শনকালে এই টেনিস তারকা নিজের অনুভূতি প্রকাশ করেন। নিঃসন্দেহে এবারের বছরটি আমার ক্যারিয়ারের সেরা সময়। এক বছরে 4টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের আনন্দ সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করছি, সেই সাথে ভবিষ্যতে আমি আমার এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব। এ পর্যায়ে খেলার সময় শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাফে সাফল্যের পর এবার বাংলার কিশোরদের মিশন এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপ। বুধবার বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে শাওনদের প্রতিপক্ষ সৌদি আরব। মামুনুলদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচিত হলেন কোচ ফাবিও লোপেজ। বললেন সেরা একাদশ বাছাই করা হবে মূল চ্যালেঞ্জ। জাতীয় ক্রিকেট লিগের সমন্বয়হীনতা, 2 স্তরের আসরে ক্রিকেটারদের ফি পার্থক্য 1000 টাকা। ভারত এ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে মুমিনুলরা। বুধবার ঘোষণা করা হবে বিপিএল এর দলের নাম। এসিসি বিলুপ্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত হবে এই অঞ্চলের ক্রিকেট, বললেন সাবেক প্রধান নির্বাহী আশরাফুল হক। এবং কিছুক্ষণ পরই শুরু হচ্ছে মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ। প্রথম দিনই মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ম্যান ইউনাইটেড, ম্যান সিটি, জুভেন্টাসের মতো ক্লাব। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।